মুসলিম জননেতা 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি মহাসচিব, যিনি সুদীর্ঘ ছাত্র জীবন থেকে মৌলানা ভাসানীর অনুসারী ছিলেন, রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, নির্যাতন ভোগ করেছেন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি অন্যতম অগ্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তৃতার সুযোগ নাই, সময়ও নাই। আমি দুটি ছোট্ট প্রসঙ্গ উল্লেখ করে আজকে আমার বক্তব্য শেষ করব, পরে প্রধান অতিথি বক্তৃতা দিবেন। মৌলানা ভাসানীর প্রতি বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান, জনাব তারেক রহমান বরাবর তাকে শুধু শ্রদ্ধা করে না, তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় মৌলানা ভাসানী আমাদের আরাধ্য পুরুষ, আরাধ্য নেতা, মহানায়ক। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশে, তিনি মৌলানা ভাসানী। অন্যায়ের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করার যে গর্জন, এই একটি শব্দের মধ্যে যে দেশটা কাঁপিয়ে দেওয়া যায়, শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, এটি মৌলানা ভাসানী জাতিকে দেখিয়েছে। তার সমগ্র জীবন তিনি তুচ্ছ জ্ঞান করেছেন মানুষের সেবায়, মানুষের জীবন গঠনে, স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার সংরক্ষণের জন্য। তিনি সারা দেশ, সারা পাকিস্তান, সারা ব্রিটিশ আমলে, সারা ভারতবর্ষ তিনি চষে বেরিয়েছেন। অনেক রূপকথা তুল্য কথা আছে। তিনি একদিকে রাজনীতিক, অন্যদিকে আধ্যাত্মিক নেতা, পীরও বটে। তার অসংখ্য মরিচ আছে সারা পৃথিবীতে। আমি তার আরেকটি ছোট্ট প্রসঙ্গ বলে আমার বক্তব্য শেষ করবো। সেটি হচ্ছে, তিনি একবার চীনে গিয়েছিলেন। চীনের মাও সেতুংয়ের আমন্ত্রণে, তখনকার চেয়ারম্যান। তো চীনে ঘুরে আসার পরে তিনি যখন পাকিস্তান এয়ারপোর্টে, সম্ভবত করাচি এয়ারপোর্টে নেমেছিলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে চীনের কোন জিনিসটা আপনার মনটা কেড়ে নিয়েছে, ভালো লেগেছে। তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিল, সেখানকার মানুষের যে মুখচ্ছবি, হাসি, এটা আমার হৃদয় কেড়ে নিয়েছে। অর্থাৎ চেয়ারম্যান মাও সেতুং চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন, সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে দেখেছিলেন। আমরা শহীদ জিয়া রহমানের শাসনকালে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে তৃপ্তির হাসি দেখেছি, স্বস্তির হাসি দেখেছি, সেটি বিএনপি, বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে যারা তারেক রহমানের শাসনকাল যেন তেমনি হয়। যদি সত্যি করতে পারি, তাহলে আজকে মৌলানা ভাসানীর মৃত্যু দিবসে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত আছেন লায়ন মিয়া আনোয়ার, রিয়াসতের অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক গঠিত মৌলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী কর্মসূচি আজকে চূড়ান্ত এবং সমাপ্ত দিনে আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের আলোচনা সভার প্রধান অতিথি
মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অত্যন্ত স্নেহধন্য সাবেক ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, বিএনপির সংগ্রামী মহাসচিব, জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি। আমি সাংবাদিক ভাইকে অনুরোধ করব যে একটু কথা কম বলার জন্য, না বললে আরো খুশি হব। বিশেষ করে আমার বাঁয়ে সামনে যারা আছেন তারা ছবি টিভি নেওয়ার পর একটু সরে গেলে আমাদের কথা বলতে একটু সুবিধা হয়, মানুষের কথা শুনতে সুবিধা হয়। কারণ যারা বক্তা, আমরা যারা বলি কথা বলি, আমাদের দর্শকের আই কন্ট্যাক্টটা খুব জরুরি। আমি যাদের উদ্দেশ্যে কথা বলছি তাদের কিছু দেখতে না পাই। আপনারা কাজ করেন না কেন, আপনি কথা বলেন এখানে, আমরা চলে যাই, ইটস বেটার বোধ হয়। এইভাবে করলে তো আমাদের পক্ষে অসুবিধা। আমি এই কথাগুলো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ওই সুযোগটুকু আমাদেরকে করে দেবেন, যে আমাদের শ্রোতা যারা তাদের সঙ্গে যারা একটু যোগাযোগ করতে পারে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং মৌলানা ভাসানীর একজন অনুসারী, এবং আজকে মৌলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন কমিটির সাধারণ সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য জনসাধারণ দুদু, মঞ্চে উপস্থিত আছেন মৌলানা ভাসানীর বিশিষ্ট অনুসারীবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মৌলানা ভাসানী একদম কিংবদন্তি, ময়ূর, বিরাট বট গাছ, এবং তার ছায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশরা যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশদের শাসন বাংলাদেশ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, যে জুলুম, অত্যাচার, নির্যাতন, ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতনে যখন অস্থির হয়ে উঠেছিল, তখন এই ভারতবর্ষে কয়েকজন মানুষ, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিলেন, বেরিয়ে এসেছিলেন। মৌলানা ভাসানী একজন ব্যতিক্রমী রাজনৈতিক নেতা। সেই সময় যারা রাজনীতি করতেন, সামনে ছিলেন, সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা, বেশিরভাগই সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন, পূর্বে বলেন, সব ছিলেন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চশিক্ষিত, এবং তাদেরকে বলা হতো ফিউডাল লর্ড। তারা সবাই সামন্ত প্রভু ছিলেন। মৌলানা ভাসানীর অভ্যুত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন এবং সেখানেই তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল জাফিল করতেন। এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভেতরে একটা আগুন আছে, সে মানুষকে জাগিয়ে তুলতে পারে মুহূর্তে মুহূর্তে, মানুষকে সে মোহিত করতে পারে। এই গুণগুলোর জন্য মৌলানা ভাসানী খুব দ্রুত রাজনৈতিকভাবে সামনে এসে পড়লেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করেছে। মৌলানা ভাসানী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামের। খেয়াল করবেন, তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের স্টেটের
তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে যখন পাকিস্তান আন্দোলন শুরু হলো তখন পাকিস্তান মুসলিম লীগের, তত পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিলেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছিলেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা এই সমস্ত এলাকাতে তিনি করেছেন। তাই নয়, তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের কাজ করেছেন। সেই সুদূর পাখতুন থেকে, অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল। মওলানা ভাসানীকে অনেকে বলতো তিনি পীর হলেন কিভাবে। উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন ঘোড়ায় চড়ে। ঘোড়ায় চড়ে এত দ্রুত ঘোড়া চালাতেন খুবই অল্প সময় তিনি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেতেন। মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয়, এটা নিশ্চয়ই জিন। এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে, মানুষের সঙ্গে কথা বলছে, এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করলেন। আমার ছোট্ট ঘটনা পরে একটু আপনাদেরকে ওই পরের দিককার ঘটনা বলি। এটা স্বাধীন বাংলাদেশের কথা বলি। 73 কি 74 সালে আপনার নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গলে প্রচন্ড বন্যা হয়েছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁ সব ডুবে গিয়েছিল। ওই ভারতবর্ষের থেকে পানি এসে প্রায় ডুবে দিয়েছিল। সেই সময় মৌলানা গেলেন সেই বন্যা প্রতিরোধ এলাকা দর্শন দেখার জন্য। এমন যে গাড়ি ঘোড়া তো যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন উনি। তো গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারীরা আছে, আমরা আছি পিছন দিকে হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পর দেখা গেল যে গ্রামের মধ্যে আসলেই লোকজন, বিশেষ করে মহিলারা, তারা দৌড়ে দৌড়ে আসছে হাতে শিশি। তো এই শিশি নিয়ে, এই শিশির মধ্যে হয় পানি, নাহলে আপনার তেল। এসে সবাই গিয়ে দাঁড়াচ্ছে, গিয়ে মোড়ানোর পেছনে গিয়ে হুজুর বলতে, হুজুর আর কোনো দিকে তাকাচ্ছেন না, তিনি ওই শিশিটা ফু দিয়ে দিচ্ছেন। এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তা জুড়ে মহিলারা আসলো, ফুরিয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি যে ফু দিলেন এটা কেন? যেই তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন এসছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেব সেটাতে তার কাজ হবে। ও এত দরিদ্র, সে ডাক্তারের কাছে যেতে পারে না, এই ফু দিয়ে সে তার বাচ্চার চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই যে বিষয়টা কিন্তু খেয়াল করে, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আরেকটি বিষয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তিনি কমিউনিস্ট। আমরা তো বাম রাজনীতি কারণের লোক সবাই, এখানে আমরা সবসময় আপনার সমাজতন্ত্রের কথা বলতাম, বিপ্লবের কথা বলতাম, এবং ধর্মকে আমরা ওই সময় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয়। তিনি বলতেন তোমাদের কমিউনিস্টদের এই দোষ, তোমরা ভুলে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না। যেন সত্য, বাস্তব। এই কারণে তিনি পরে তার বললেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। মনে আছে আপনার? ধর্ম, কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজকে রাজনীতির সঙ্গে একে কিন্তু আপনাকে মিলিয়ে নিতাম। তো যাই হোক, ঠিক কথা পরে পরে তো মৌলানা পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান হয়েছে, কিন্তু কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলো পদ নেননি। পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আইয়ুব খান তো নয়, তখন আপনার কায়েদ আজমের পরে পরেই আপনার পাকিস্তান শাসক গোষ্ঠী তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। এখন তো আপনার বৈষম্য শুনছেন আপনারা, তখনই আমরা বৈষম্য শুনেছি যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাপিয়ে দিচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো,
তাদের পড়াতে দেওয়া হয় না, উন্নতি হয় না, এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে আগে। এটা 52 সালের ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপোজিশন একটা যুক্ত ফ্রন্ট তৈরি করল। সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন বড় আব্দুল হামিদ ভাষা, সরাবর্দী সাহেব ছিলেন, একে ফজলত সাহেব ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন ওই যুক্ত ফ্রন্টের। এই যুক্ত ফ্রন্ট 54 সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আসনগুলো পেয়ে গেল কয়েকটা বাদ দিয়ে। আর দেখেন, রাজনীতি যদি ভুল হয়, যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে 46-এ, যে পাকিস্তান মুসলিম লীগ ছিল অসীমবাদী অবিসম্বাদী একটা রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের ভরাডুবি হলো ভুল রাজনীতি করার কারণে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন, অত্যন্ত জরুরি একটা শিক্ষা, যে আমরা এমন কোনো আমি আসলে পুরো হয়ে যাচ্ছি বলে এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদরা অনেক সময় খেয়াল করে না। যেমন এখন একটা পরিবর্তন এসছে, এই পরিবর্তনটাকে বুঝতে হবে, বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে, ছেলেরা সব আন্দোলন একাই করেছে এটা মানতে রাজি না, তাই না? অনেকে কথা খুব জোরে সোরে মিটিং এর মধ্যে বলেন। সত্য কথা, আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। যে স্ট্রাইকার, তারা স্ট্রাইক করেছে। আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশগুলো করছি আমরা, সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতাম, যে কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে, তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র, তরুণ, যুবক, যার পিছুটার নেই, যে ভ্যানগার্ড। আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা, আমরা তো আপনার পেছনে পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আমি যদি আজকে একটা গুলি খেয়ে পড়ে যাই, আমার পরিবারের কি হবে এই চিন্তা করেছি, তাই না? আপনারা তো কম কষ্ট করেননি। কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ মেরেছে, বাড়ি থেকে অত্যাচার করেছে। এই বুক পেটে দিয়ে দাঁড়িয়ে থাকা, সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট। এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে, এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা তো এরকমই ছিলাম। আমরা ভেবেছি সমাজতন্ত্র করবো, বিপ্লব করব, সব কিছু উড়িয়ে দিব, নতুন সমাজ সৃষ্টি করব, করেছি। এখনো চিন্তা করি এটাই করবো। আমার তো সেই শক্তি নাই, এখন তার সেই শক্তি আছে, সে পারে বুক পেতে দাঁড়াতে। এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে, তার সে বড় অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আবার একটু হিসাব করি যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে না, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়, এর পেছনে শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছি আমরা,
সংস্কার, তাই না? নাকি চুপ করে থাকেন কেন, কথা বলেন না কেন? মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের? যাচ্ছে? আমি কথা বলবেন, রেসপন্ড করবেন। ধন্যবাদ, কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয়। তো এটা আমরা 2 বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 21 দফায়, আমরা বলেছি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে, তাই না? আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমেলিসগুলো আছে সেই এনোমেলিসগুলো আমাদের ঠিক হবে না, ঠিক না? আপনার গত কাল এবং পরশু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আজকে পত্রিকায় দেখবেন অনেক পত্রিকাতে এডিটোরিয়াল লিখছে, ডেইলি স্টারের মতো পত্রিকায় এডিটোরিয়াল দিয়েছে যে বিএনপি যে কথা বলছে এখন সেই সব কথাগুলোই সঠিক কথা। চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন এটা এখন মানুষ গ্রহণ করছে। কারণ আমাদের এই যে বললাম আপনাকে, আমাদের বয়স হয়েছে, আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা করি। এই জন্য বাউন্সারও একটা কথা বলেছিলেন, খুব দামি কথা। তিনি বলেছিলেন, পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার। যুবকের কাঁধে মস্তিষ্ক, বয়স্কদের মস্তিষ্কটাকে বসিয়ে নাও, তাহলে কি হবে? তোমার অভিজ্ঞতা, তোমার সাহস, তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে, তাই না? এই কথাটা বুঝতে হবে আমাদের সময়। তো ওই ছাত্রদেরও বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে। এখন তো ছাত্রদের, তরুণ যুবক, ওরা চাইবেই সব কিছু পাল্টে দিতে। কতটুকু আমরা পারবো, কতটুকু পারবো না, সেসব আমরা করছি। এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরাই আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ওই ফখরুদ্দিন মনিদিনের সরকার, তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল, মনে আছে আপনাদের? ক্ষমতায় থেকে দল করবে, মানুষ তো সেটা নেয়নি। নিয়েছে কি? তাড়াতাড়ি ইলেকশন দিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? হাসিনাকে পালাতে, হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে। আমরা বারবার বলেছি দেয়ালের লিখন পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না, আপনার দেশটাকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শোনেনি। না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা, আমার মেয়েও বলে পালাইছে, বলে আমরা পলাইছে, হাসিনা পলাইছে, তাই না? হ্যাঁ, এখন ওই জিনিসটা আমি আবারও রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। মৌলানা ভাসানী আমাদেরকে সে পথ বারবার দেখিয়েছে। মৌলানা ভাসানী তাকে কি বলতে জানেন? প্রফেট অফ ভায়োলেন্স। টাইমস পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে, প্রচন্ড আন্দোলন, সেই সময় টাইম টুকে হেড আপনার ছবিতে, প্রচ্ছদ ছবিতে মৌলানা ভাসানী হাত তোলা ছবি বেরোলো, তার নিচে প্রফেট অফ ভায়োলেন্স। মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের লোকেরা তো অনেক কিছু দাবি করে, তাই না? মৌলানা ভাসানী প্রথম এই পল্টন ময়দানে দাঁড়িয়ে, এখানে গাজী ভাইরা বসে আছে, আমাদের নান্নু ভাইরা বসে আছে, মাহবুল্লারা সব ছিল, তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ভুলে গেছেন? বলেন না তো কথা, একটু জোরে জোরে বলেন না কেন? একটু বলবেন।
মৌলানাই প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আইয়ুব খানের বিরুদ্ধে। একটা অটো রিক্সার একটা হরতাল ছিল, অটো রিক্সাওয়ালাদের হরতাল, পাকিস্তান আমলের কথা বলছি আমি। মনিম খান তখন আপনার গভর্নর। তো এই হরতালের পল্টন ময়দানে মিটিং হচ্ছে, কেন জানি না মৌলানা ভাসানী যেহেতু বক্তৃতা করবেন সেটা মানুষ বোঝায়। তখন কিন্তু ট্রাক দিয়ে মানুষ আনতে হতো না, বাস দিয়ে আনতে হতো না, টাকাও দিতে হতো না কাউকে, মানুষ সব চলে আসতো পল্টন ময়দানে, বসে বাদাম খাতো, বাদাম কিনে বসে বসে বাদাম খেতে গল্প শুনতো। এই মৌলানা ভাসানী সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে শেষে বললেন, এখন আর কোনো পথ নাই, ওই বঙ্গভবনে ঘেরাও করো। কত বঙ্গভবন বলতে না, প্রেসিডেন্ট কি গভর্নর হাউস ঘেরাও করো। বিশ্বাস করবেন না আপনারা, ওই মিটিং থেকে গিয়ে ঘেরাও হয়ে গেল, গুলি হলো, মারা গেল। তারপর দিন হরতাল, তারপর দিন হরতাল, আবার সেই পল্টনে দাঁড়িয়ে মৌলানা ভাসানী ঘোষণা দেন, এখন সমস্ত থানা ঘেরাও করো সারা বাংলা পাকিস্তানে। এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠল। সেই মৌলানা ভাসানীর আরেকটি কথা, যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে তখন শেখ মুজিব কারাগারে, জেলের মধ্যে পল্টন ময়দানে মিটিং হচ্ছে। ওই সময় একজন একটা গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো মিটিং এর মধ্যে। তিনি ওই লাশটাকে উপরে তুললেন, তুলে বলে, আর কোনো কথা নয়, এখন চলে যেতে হবে, ভায়োলেন্স ভায়োলেন্স। কি দুদু ভাই মনে আছে? ঢাকা শহর আগুন জ্বলে উঠলো, 3 দিনের মধ্যে আইয়ুব খানকে পদত্যাগ করতে হয়েছে, শেখ মুজিবকে বের করতে হয়েছে, 3 days time। এটা ছিলেন মৌলানা। একদিকে যেমন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে উঠাতে পারতেন, তেমনি আবার সাথে ঠান্ডা করে নিয়ে আসতেন। তার জীবনযাত্রা শুনেছিলাম এই মুহূর্তে। একেবারে একটা জীর্ণ পর্ণ কুটিরে বাস করতেন, একটা চৌকির উপরে থাকতেন, একটা ছাউনির ঘর, সেইখানে তিনি বাস করতেন। আমার মনে আছে একটা কথা, এটা না বলে আমি শেষ করতে পারবো না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র, পল্টনে মৌলানা ভাসানী ডাক দিয়েছেন কৃষক সমাবেশ। তো ওই তখন আপনার ই চলছে, মার্শাল ল, এই এখানে মার্শাল ল, সমাবেশ নিষিদ্ধ, কেউ সমাবেশ করতে পারবে না। উনি তো ডেকে দিয়েছেন কৃষক সমাবেশ, সারা দেশ থেকে লাঠি হাতে লাল টুপি পরে আপনারা সব আসতে শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ, আপনার যে এখন সন্তোষ, সেই সন্তোষ ইউনিভার্সিটির সমস্ত মাঠ বোঝাই, টাঙ্গাইল বোঝাই হয়ে গেছে। যখন মিটিং পাকিস্তান থেকে এসছে আপনার ইফতেখার আহমেদ, মিয়া ইফতেখার, শবনম গাজারা, সমস্ত বিরাট বিরাট নেতা সমস্ত, তারা এসছেন ওখানে। তো ওই সময় আপনার একটা গাড়ি ঢুকলো, ঢুকে বর্ডার ওই পর্ণ কুটিরে গেল। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানের এনএসআই প্রধান সফদর সাহেব, সফদর। তিনি এসে বলার সামনে ওই পার্টি বেছানো থাকতো চৌকির নিচে, ওই পার্টিতে তিনি বসলেন। মৌলানা বলে, কি সফদর, কেন আসছো? তো সে মৌলানার পায়ে হাত দিয়ে সালাম করল। আগে সালাম, হুজুর আমার চাকরিটা পাচ্ছেন। কি কি হয়েছে? আপনি যে প্রকাশ্যে যে সভা করতেছেন, আমার তো চাকরি চলে যাবে। তা আমি কন্যার হিসাবে এখন তো প্রকাশ্য সভা সমিতি বন্ধ। না, তোমার চাকরি যাকে আমি চাই না, তুমি এক কাজ করো, কি করতে পারো? স্যার, অন্তত সামনে কিছু সামিয়ানা দিয়ে দেন। তখন মৌলানা সব কর্মীদেরকে বললেন যে সামনে তো মৌলানা সামিয়ানা লাগিয়ে দাও। সেই সমাবেশ হলো, হাজার হাজার লোক তখন। পাকিস্তানের নেতারা বললেন, বিশেষ করে শবনম গাজারা, আমার এখন মনে আছে, ইনকিলাব আয়েগি, বিপ্লব আসবে, আগার ও আয়েগি তো মৌলানা কা সাথ আয়েগি, ও আসবে, যদি আসে সে মৌলানার সাথে আসবে। এটাই ছিলেন মৌলানা ভাসানী। আমরা কি করে তাকে বলবো? আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে তো মৌলানা। মৌলানা ভাসানী যখন অসুস্থ, মেডিকেল কলেজে পিজিতে শেষের দিকে একদম, তখন অলরেডি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে গেছেন।
তাকে মানুষ প্রচন্ড রকম ভালোবাসে। সেই সময় তিনি আসলেন জিয়া রহমানের সামনের সঙ্গে দেখা করতে, সেই পিজি হাসপাতালে। তিনি তার মাথায় হাত দিয়ে বললেন, তুমি পারবে, তুমি তরুণ, তুমি যুবক, তুমি সৎ, তুমি দেশকে ভালোবাসো, তুমিই পারবে পরিবর্তন আনতে। সেটা মনে রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার মৃত্যুর সময় তাকে সেই সম্মান তিনি দিয়েছিলেন। এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ জিয়া রহমান হচ্ছে সেটি একইভাবে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে তিনি জনপ্রিয়। তাই বন্ধুগণ, একটা ক্রান্তির সময়কাল আমরা পার হচ্ছি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই উই আর ইনিশিয়েটিভ। সংস্কার আমরা অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বলতে আপনাকে সমর্থন দিয়ে চলেছি, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখন সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে, কিভাবে কাজ করবেন আপনি? আপনি তাদেরকে নিয়ে সংস্কার করেন, এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যা ওই স্বৈরাচারের দোষক, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন। আর গভর্নেন্স, সেই দিকে একটু লক্ষ্য দিতে হবে। প্রশাসন চালানো, দেশ শাসন করা, এর মধ্যে আমরা স্বস্তি পাই, শান্তি পাই। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই, তাও তো মানুষ মেনে নিচ্ছে না। কেন? যে আপনি একটা সুন্দর জিনিস দিবেন, তাহলে ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না, পারেন একটা ব্যবস্থা নিতে হবে তো। আর গভর্নেন্সের ব্যবস্থা করেন। লোকে যদি আবারও দেখে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, ভোট দিতে হয়, আর সেক্রেটারি গেলে কেউ কাজে নিয়ে যায়, গিয়ে দেখে আবার সেই দালালরাই ঘোরাঘুরি করছে, কখনোই ভালো চোখে দেখবে না। আসুন আমরা মৌলানা সাহেবের তার জীবন, তার সারাটা জীবন ছিল মানুষের জন্য, সেই জীবনকে মেনে নিয়ে, তাকে ধারণ করে, তার কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে, আমাদের পূর্বসূরীরা আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। আমি বিশ্বাস করি যে এই সরকার তারা পারবে। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ পারবে। আমি বিশ্বাস করি এই তরুণরা, যুবকেরা, ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন, মৌলানা ভাসানী দেখিয়েছেন, তারেক সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন, সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী সাথী বন্ধুগণ, আগত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজ সভা